আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? খুব দ্রুতই আবারও তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল বায়োলজি প্রথম অধ্যায়ের ক্লাসটি নিয়ে। আজকে চ্যাপ্টারটা আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তার আগে তোমরা কারা কারা ক্লাসে আছো এবং কেমন আছো একটু জানিয়ে দাও। আচ্ছা, আমরা একটু নেক্সট টপিকগুলোতে চলে যাই। তো তার আগে একটু দেখি আমাদের আজকের আলোচনার টপিক কি কি। তো আমরা প্রথম অধ্যায় পড়ছিলাম, গত ক্লাসে আমরা শ্রেণীবিন্যাস শুরু করেছিলাম। তো এই পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস বা 5 কিংডম শ্রেণীবিন্যাসের প্রথম দুইটা রাজ্য অর্থাৎ মনেরা এবং প্রোটিস্টা নিয়ে আমরা পড়াশোনা করেছি। বাট এরপর এই যে তোমার সুপার কিংডম 2, যেটাকে আমরা ইউক্যারিওটা বলছিলাম, অর্থাৎ প্রকৃত কোষী জীবদের যে রাজ্য মানে অধিরাজ্য বা সুপার কিংডম, ইউক্যারিওটার মধ্যে ছিল প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। তো আমরা প্রোটিস্টাটা পড়েছি, আজকে আমরা ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া পড়বো। এরপর হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, দ্বিপদ নামকরণ কিভাবে করতে হয়, বৈজ্ঞানিক নাম কিভাবে লিখতে হয়, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে? ওকে, ঠিক আছে, আসো সামনে যাই। তো দেখো, আমরা যদি গত ক্লাসের বিষয়গুলো একটু রিক্যাপ করি, সেটা কি ছিল? এই যে জীবজগৎকে আমরা দুইটা গ্রুপে ভাগ করেছিলাম, দুইটা সুপার কিংডম বা অধিরাজ্যে ভাগ করেছিলাম। ঠিক আছে? সুপার কিংডম শব্দের অর্থই অধিরাজ্য। এখানে একটু লিখে দিই, সুপার কিংডম। সুপার কিংডম, সুপার কিংডম মানেই কি? অধিরাজ্য। ঠিক আছে? সুপার কিংডম শব্দের অর্থ হচ্ছে অধিরাজ্য, আর কিংডম শব্দের অর্থ হচ্ছে রাজ্য। আচ্ছা, তো এখন দেখো, সুপার কিংডম 1 নামটা ছিল কি? প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা বলতে আমরা কি বোঝাচ্ছি? আদিকোষী, অর্থাৎ যাদের সুগঠিত নিউক্লিয়াস নেই তাদেরকে আমরা কি বলি? আদিকোষী। তো এই প্রোক্যারিওটা বা আদিকোষী যে অধিরাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত কে? শুধুমাত্র একটাই রাজ্য, মনেরা। ঠিক আছে? একটাই রাজ্য ছিল, মনেরা। এরপর বাকি ইউক্যারিওটা অর্থাৎ প্রকৃত কোষী, এদের অন্তর্ভুক্ত সুপার কিংডম 2 ইউক্যারিওটা বা প্রকৃত কোষের অন্তর্ভুক্ত হচ্ছে বাকি চারটা। ঠিক আছে? প্রকৃত কোষী। তো এখন আমরা অলরেডি মনেরা এবং প্রোটিস্টা সম্পর্কে পড়েছি। আজকে আমরা বাকি তিনটা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া সম্পর্কে পড়ে ফেলবো। আচ্ছা, ঠিক আছে। হামজা, ঠিক আছে, নাম নিয়ে ফেলছি। ওকে, এখন শোনো, সামনে যাই। সেটা হচ্ছে রাজ্য 3, ফানজাই। এই ফানজাইয়ের ক্ষেত্রে আমরা বিশেষ কিছু বিষয়ের দিকে একটু মনোযোগ দিব। সেটা দেখো, প্রথম কথা, ফানজাইয়ের অধিকাংশই হচ্ছে স্থলজ, অর্থাৎ স্থলে জন্মায়। এমন না যে জলজ নাই, আছে, খুবই রেয়ার, বাট ম্যাক্সিমামই কি? স্থলজ, স্থলে জন্মাবে, এর অর্থাৎ ডাঙায় জন্মাবে। এছাড়াও এরা কেমন? মৃতজীবী, অর্থাৎ মৃত জীবদেহ থেকে খাবার শোষণ করে নেয়। ঠিক আছে? মৃত জীবদেহ থেকে কি করবে? এরা খাবার শোষণ করে নিবে। আচ্ছা, রাবেয়া, তুমি কোন কালারটা দেখতে পাও নাই? এই রেড কালারে যে লিখেছে, এটা কি তোমরা দেখতে পাও নাই? আদিকোষী, সুপার কিংডম, প্রকৃত কোষী, দেখতে পেয়েছো কিনা একটু জানাও তো। এই লেখাটা বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও, বোঝা গেলে বি লিখো। দেখা যায় না, দেখা যাচ্ছে বি বি বি। আচ্ছা, তোমরা তো দেখতে পেয়েছো, আবার কয়েকজন আবার না লিখতেছো কেন? এই লেখাটা দেখা যাচ্ছে না? এখানে কি লিখেছে? আদিকোষী, সুপার কিংডম, প্রকৃত কোষী দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড, বি বি। ওকে, দেখতেই তো পাচ্ছ। ঠিক আছে, যারা দেখতে পাচ্ছ না, এটা কি কারণে? তারা তোমাদের পার্সোনাল প্রবলেম, কোনো স্ক্রিনে কোনো ঝামেলা থাকতে পারে। যারা দেখতে পাচ্ছ না, যে কেন দেখতে পাচ্ছ না, যারা দেখতে পাচ্ছ না তারা একটু লিখো, কি লেখা বোঝা যাচ্ছে না নাকি? এটা হচ্ছে আমরা যেখানে ছিলাম, যে অধিকাংশই হচ্ছে কেমন? স্থলজ, মৃতজীবী, এবং আরেকটা কি হতে পারে? অথবা পরজীবী। কেউ হবে মৃতজীবী, কেউ হবে পরজীবী। তো মৃতজীবী বলতে আমরা কি বুঝি? যে সকল জীব মৃত জীবদেহ থেকে খাবার গ্রহণ করে তাদেরকে আমরা বলি মৃতজীবী, অর্থাৎ মৃত জীবদেহ থেকে যারা খাদ্য গ্রহণ করবে তাদেরকে আমরা কি বলবো? মৃতজীবী। আর পরজীবী কি? এটা অলরেডি আমরা গত ক্লাসে বলেছি, যে পরজীবীটা হচ্ছে যে সকল জীব অন্য জীবের দেহে বসবাস করবে এবং তাদের দেহ থেকে খাবার গ্রহণ করবে, সেই জীবগুলোকে আমরা কি বলছি? পরজীবী বলছি। অর্থাৎ পরজীবীরা আশ্রয়দাতা বা পোষক দেহ থেকে খাবার গ্রহণ করে নেয়। তো যারা ফানজাইয়ের অন্তর্ভুক্ত তারা মৃতজীবীও হতে পারে, অর্থাৎ মৃতজীব দেহ থেকেও খাবার গ্রহণ করতে পারে, আবার কি অন্য পোষকের দেহ থেকেও খাবার গ্রহণ করতে পারে। ঠিক আছে? ওকে, এখন একটু খেয়াল করো, দেহটা এককোষী হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এছাড়াও কি হতে পারে? মাইসিলিয়াম দিয়ে গঠিত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, মাইসিলিয়ামটা কি? ধরে নাও এটা একটা কোষ। এই কোষটা এরকম অনেকগুলা কোষ একসাথে যুক্ত হয়ে এরকম লম্বা যে একটা দড়ির মতো স্ট্রাকচার তৈরি হয়, এই যে কোষগুলো একটার পর একটা যুক্ত হয়ে যে বিশাল গঠনটা তৈরি হচ্ছে, এইরকম দেহটাকে, এরকম কতগুলো অংশ জোড়া লেগে তৈরি হওয়ার দেহটাকে আমরা বলি মাইসিলিয়াম। এটাকে আমরা কি বলি? মাইসিলিয়াম। ঠিক আছে? একটা সিঙ্গেল কোষ হিসেবে, একক কোষ হিসেবেও থাকতে পারে, অথবা এভাবে মিলে মাইসিলিয়াম গঠন করেও থাকতে পারে। ঠিক আছে? ওকে, যেহেতু আমরা বলেছিলাম ইউক্যারিওটার অন্তর্ভুক্ত, তাই না?
ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া এরা সবাই কি ইউক্যারিওটের অন্তর্ভুক্ত না? তাহলে এদের নিউক্লিয়াসটা অবশ্যই কি হবে? সুগঠিত হবে। সো নিউক্লিয়াস সুগঠিত। এরপর দেখো কি বলেছে, কোষ প্রাচীর কাইটিন নির্মিত। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। আমরা কিন্তু উদ্ভিদ কোষের কোষ প্রাচীর পড়েছিলাম, তাই না? যে কোষ প্রাচীর প্রাণী কোষে থাকে না, উদ্ভিদ কোষে থাকে। এখন তোমরা একটু আমাকে কমেন্টে জানাও তো, আচ্ছা একটু কমেন্টে জানাও তো যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি নির্মিত? উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদানকে একটু লিখো। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদানকে একটু লিখো। আচ্ছা, এবার সঠিক লিখতে নাম নিব, লাবিবা। কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। আর এখন আমরা কি পড়ছি? ফানজাই অর্থাৎ ছত্রাকদেরকে নিয়ে পড়াশোনা করছি। ফানজাইয়ের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? কাইটিন দ্বারা তৈরি। এটা একটু মনে রাখবেন। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর, উদ্ভিদ কোষের প্রাচীর, মানে প্রাচীর বলতে কোষ প্রাচীরকে বোঝানো হচ্ছে। উদ্ভিদের কোষ প্রাচীর কি নির্মিত? উদ্ভিদের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ। কি নির্মিত? প্রধানত সেলুলোজ নির্মিত। প্রধানত কি দ্বারা নির্মিত? সেলুলোজ দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? সেলুলোজ। সেলুলোজ দ্বারা তৈরি। সেলুলোজ দ্বারা তৈরি। সেলুলোজ নির্মিত লিখে দিলাম আমরা, সেলুলোজ নির্মিত। ঠিক আছে, এই কথাটা মনে রাখবেন। আর এই যে ছত্রাক অর্থাৎ ফানজাই, এর কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? কাইটিন দ্বারা তৈরি। ঠিক আছে, ওকে ঠিক আছে। এই যে যারা সেলুলেজ লিখছেন, এক পাগল লিখে যাচ্ছে সেলুলোজ সেলুলেজ। সেলুলেজ কিন্তু এনজাইম, সেলুলেজ না কিন্তু সেলুলোজ। ঠিক আছে, ভুল করা যাবে না। আমি সঠিক উত্তর দিয়েছিলাম, আপনি দেখেন না, এই যে ঝড়ের বেগে সবাই সঠিক উত্তর দিয়েছে তাই চোখে পড়ে নাই লাবণ্য। ওকে ঠিক আছে, সেলুলোজ। তোমরা যারা ইংরেজিতে সেলুলোজ লিখতেছো, সেলুলোজের যদি প্রাণ থাকতো আর সেলুলোজ যদি এই জিনিসটা দেখতো, ও সুইসাইড করতো। সেলুলোজের বানান তো ভুলভাল লিখতেছো, এটা হবে সেলুলোজ। সেলুলোজ, সেলুলোজ। ঠিক আছে, স্পেলিংটা হবে এইটা, সেলুলোজ। ওকে, দিস ইজ সেলুলোজ। এখন শোনো, এই যে বললাম কাইটিনটা কি? কাইটিন হচ্ছে মোম জাতীয় স্নেহ পদার্থ। ঠিক আছে, মোম জাতীয় স্নেহ পদার্থ, মোমের মতো। আর একটু যদি ক্লিয়ার করে বলি, তোমরা গাছের পাতায় একটা মসৃণ পৃষ্ঠ থাকে, একটা খসখসে পৃষ্ঠ থাকে না, বা অমসৃণ পৃষ্ঠ থাকে না? তো এই মসৃণ পৃষ্ঠটা কেন মসৃণ? মনে হয় না যে একটা মোমের মতো? এই যে গাছের পাতা যে মোমের মতো মসৃণ থাকে, এর কারণ হচ্ছে পাতার উপরে থাকে কিউটিকল। এই কিউটিকলটা কি দ্বারা তৈরি? এই কাইটিন দ্বারা তৈরি। কাইটিন কি? মোম জাতীয় লিপিড, মোম জাতীয় লিপিড। ঠিক আছে, ভেরি গুড। ওকে, এখন আসো, দেখো এখন একটু খেয়াল করো এই যে পয়েন্টটা দেখো, বলেছে কিভাবে খাদ্য গ্রহণ করে? শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। কিভাবে খাদ্য গ্রহণ করে? শোষণ পদ্ধতিতে করে। কেন কেন শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে? কারণ এই যে বললাম, ওরা মৃতজীবী, মৃত জীবদেহ থেকে খাবার শোষণ করে নেয়, অথবা পরজীবী অর্থাৎ যার দেহে বাস করে তার দেহ থেকে খাবার শোষণ করে নেয়। তো এই জন্য বলছে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। কিন্তু কেন সে নিজের খাদ্য নিজে তৈরি করে না? কারণ নিজের খাদ্য নিজে তৈরি করার জন্য কি দরকার? সালোক সংশ্লেষণ হওয়া দরকার। আর সালোক সংশ্লেষণের জন্য কি লাগে? ক্লোরোফিল লাগে। ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে থাকে। কিন্তু ওদের ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। যেহেতু ওদের ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, সো ওরা কি করতে পারে না? সালোক সংশ্লেষণ করতে পারে না। তবে এরও ব্যতিক্রম আছে, এটারও ব্যতিক্রম আছে, বাট আমরা ব্যতিক্রমটা নিয়ে কথা বলছি না। তোমরা আপাতত এইটুকুই জেনে রাখো যে ক্লোরোপ্লাস্ট থাকে না। ঠিক আছে, ওদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকে না। তো এক্সাম্পল কি? ইস্ট, মাশরুম, পেনিসিলিয়াম ইত্যাদি। এক্সাম্পল কি? ইস্ট, মাশরুম, পেনিসিলিয়াম ইত্যাদি। শোষণ কি? আবৃত্তি, অ্যাবজর্পশন, অ্যাবজর্ব করে নেওয়া, শুষে নেওয়া, এটাকে বলে শোষণ। ঠিক আছে, শুষে নেওয়া। আচ্ছা ভাইয়া, ব্রায়োফাইটা কি? অপেক্ষা করেন ভাইয়া, সামনে আসবে। সাফা, অ্যাডভান্স হওয়ার দরকার নাই, ইয়ে লেভেলে থাকো, মানে আপাতত যেখানে পড়াচ্ছি সেখানে থাকো। রোহান, সোনার চা, ফানজাই এর অধিকাংশ। এখন একটু খেয়াল করো, তাহলে আরেকবার একটু রিপিট করি। দেখো, ফানজাই এর অধিকাংশই স্থলজ অর্থাৎ ডাঙায় জন্মাবে, কেউ কেউ আবার মৃতজীবী, কেউ কেউ পরজীবী। দেহ এককোষী অথবা এরকম সুতার মতো মাইসিলিয়াম দ্বারা তৈরি। নিউক্লিয়াস সুগঠিত, যেহেতু প্রকৃত কোষী। কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি। আর উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি বলেছিলাম? সেলুলোজ নির্মিত। আর শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, যেহেতু ক্লোরোপ্লাস্ট নাই, সো সালোক সংশ্লেষণ হয় না। উদাহরণ হচ্ছে ইস্ট, মাশরুম, পেনিসিলিয়াম ইত্যাদি। ওকে, আচ্ছা প্রণয়, এসব প্রশ্ন পরে করো। প্রণয়, কোনটির কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি? ঠিক আছে, কোনটির কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি? ক্লোজ করে দিচ্ছি। তোমরা 71% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার দিয়েছো। তো আমরা একটু দেখি কোনটির কোষ প্রাচীর কাইটিন নির্মিত? ছত্রাকের কোষ প্রাচীর। আনসার হবে হচ্ছে সি। দেখো, আমরা মাত্রই দেখেছি
এই দেখো আমরা মাত্রই দেখেছিলাম কোষ প্রাচীর কাইটিন দিয়ে নির্মিত। কাদের ক্ষেত্রে? ফানজাই। ফানজাই কারা? ছত্রাক। এই যে ইস্ট, মাশরুম, পেনিসিলিয়াম অর্থাৎ ছত্রাকের কোষ প্রাচীর কি হবে? কাইটিন নির্মিত হবে। ঠিক আছে, ওকে। কুইক অ্যান্সার দিতে গিয়ে ভুল করা যাবে না, বুঝছেন? একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে, কম সময়। এখন আসো সামনে যাই, সেটা হচ্ছে পরের কিংডম বা রাজ্য, নাম হচ্ছে প্লান্টি। প্লান্টিটাকে আমরা বলি হচ্ছে উদ্ভিদ রাজ্য। এটাকে আমরা কি বলি? উদ্ভিদ রাজ্য। ঠিক আছে, অর্থাৎ সকল প্রকার উদ্ভিদ নিয়ে কথাবার্তা বলা হয় এখানে। উদ্ভিদদের রাজ্যটাকে বলা হচ্ছে প্লান্টি, উদ্ভিদ রাজ্য। তো দেখো ফার্স্টে আমরা গাছের কথা চিন্তা করব, উদ্ভিদ। তো উদ্ভিদ কি? অবশ্যই সুগঠিত নিউক্লিয়াস যুক্ত, প্রোক্যারিওটিক। তো আমরা অলরেডি জানি শুধুমাত্র মনেরা আদিকোষী, বাকি সবাই প্রকৃত কোষী। প্রকৃত কোষী মানে কি? নিউক্লিয়াস সুগঠিত। সো দেখো বলা আছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। ঠিক আছে, কি উদ্ভিদ? সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। লিডার বোর্ড। আচ্ছা, ছত্রাক কেন হলো? ছত্রাক কেন হলো? দেখো, ফানজাই শব্দের অর্থই ছত্রাক। ঠিক আছে, ফানজাই শব্দের অর্থই হচ্ছে ছত্রাক। এই যে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম, এরা সবাই ছিল ছত্রাক। ঠিক আছে, এখন আসো প্লান্টি অর্থাৎ উদ্ভিদ। বেশিরভাগ উদ্ভিদই হয় স্থলজ, তবে জলজ উদ্ভিদও কিন্তু আছে। ঠিক আছে, প্রধানত স্থলজ, তবে কি আছে? জলজ উদ্ভিদও আছে। এরপর দেখো এদের যৌন প্রজনন কেমন হয়? অ্যানাইসোগ্যামাস হয়। তো এই ব্যাপারটা একটু খেয়াল করো, তোমাদেরকে একটু বুঝিয়ে বলছি। যৌন প্রজননটা কি? ডিম্বাণু এবং শুক্রাণু অর্থাৎ দুটি ভিন্ন ধর্মী জনন কোষ বা গ্যামেটের মিলনের ফলে যে প্রজনন প্রক্রিয়াটা সম্পন্ন হয় সেটাকেই আমরা বলি যৌন প্রজনন। কি বললাম? দুটি ভিন্ন ধর্মী গ্যামেটের মিলনের ফলে যে প্রজনন প্রক্রিয়াটা সম্পন্ন হয় সেটাকে আমরা বলছি যৌন প্রজনন। তো গ্যামেট বা জনন কোষের আকৃতির উপর ভিত্তি করে যৌন প্রজননকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। যদি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি, দেখো যৌন প্রজনন, যৌন প্রজনন এটাকে আমরা জনন কোষ বা গ্যামিটের আকৃতির উপর ভিত্তি করে, জনন কোষ বা গ্যামিটের আকৃতির উপর ভিত্তি করে তিনটা ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে আইসোগ্যামাস, একটাকে আমরা বলছি আইসোগ্যামাস। ঠিক আছে, একটাকে আমরা বলছি আইসোগ্যামাস। ঠিক আছে, আরেকটাকে আমরা বলছি অ্যানাইসোগ্যামাস। আরেকটাকে কি বলছি? অ্যানাইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস। ঠিক আছে, এবং আরেকটাকে আমরা বলছি উওগ্যামাস। আরেকটাকে আমরা কি বলছি? উওগ্যামাস। একটু ভালো করে খেয়াল করো, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। আরেকটাকে আমরা বলছি উওগ্যামাস। তাহলে কি বললাম? যৌন প্রজনন কয় প্রকার? তিন প্রকার। কি কি লিখলাম? শুক্রাণু, এখানে আমি লিখলাম ডিম্বাণু। ঠিক আছে, তো দেখো যেটা আইসোগ্যামাস, যারা আইসোগ্যামাস ওদের ক্ষেত্রে ছোট নিশ্চল শুক্রাণুর সাথে ছোট নিশ্চল শুক্রাণুর মিলন হয়। কি বললাম? সরি, ছোট নিশ্চল শুক্রাণুর সাথে ছোট নিশ্চল ডিম্বাণুর মিলন হয়। অর্থাৎ আইসোগ্যামাসের ক্ষেত্রে ডিম্বাণু শুক্রাণু একই আকার আকৃতির হবে। একটা কথা মনে রাখবা, আইসো শব্দের অর্থ হচ্ছে সমান। আজীবন মনে রাখবা, আইসো শব্দের অর্থ কি? সমান। ঠিক আছে, আর গ্যামাস কথাটা আসছে কি থেকে? গ্যামেট থেকে। তো যখন দুইটা গ্যামেটই বা জনন কোষী সমান তখন সেটাকে আমরা কি বলছি? আইসোগ্যামাস। ঠিক আছে, এরপর দেখো অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসো মানে আইসো না, অর্থাৎ সমান না। সমান না বলতে অসমান, বুঝতেই পারতেছো। ধরো শুক্রাণুটা হচ্ছে ছোট নিশ্চল, ডিম্বাণুটা হচ্ছে নিশ্চল তবে শুক্রাণুর চেয়ে আকারে বড়। এই ধরনের দুটি ভিন্ন আকৃতির শুক্রাণু ডিম্বাণুর মিলনকে আমরা কি বলছি? অ্যানাইসোগ্যামাস যৌন প্রজনন। এরপর দেখো শুক্রাণুটা ছোট কিন্তু ফ্ল্যাজেলা থাকার কারণে সচল, আর ডিম্বাণুটা শুক্রাণুর চেয়ে অপেক্ষাকৃত বড় কিন্তু নিশ্চল। অর্থাৎ ছোট সচল শুক্রাণুর সাথে বড় নিশ্চল ডিম্বাণুর মিলনের ফলে যে যৌন প্রজনন হয় সেটাকে আমরা বলি উওগ্যামাস। সেটাকে আমরা কি বলি? উওগ্যামাস। ঠিক আছে, এখন একটু দেখো আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উওগ্যামাস। আইসোগ্যামাসের ব্যাপারটা কি? দেখো দুইটা গ্যামেট বা শুক্রাণুই সমান আকার আকৃতির। ঠিক আছে, অ্যানাইসোগ্যামাসটা কি? একটা ছোট একটা বড়, শুক্রাণুটা ছোট ডিম্বাণুটা বড় কিন্তু উভয়ই নিশ্চল। আর উওগ্যামাসের ক্ষেত্রে কি? শুক্রাণুটা সচল। কেন সচল? কারণ শুক্রাণুতে কি আছে? ফ্ল্যাজেলা আছে। ফ্ল্যাজেলাটা কি? এই যে দেখো, এই যে সুতার মতো যে অংশটা দেখতে পাচ্ছ না, সুতার মতো যে অংশটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি কি? ফ্ল্যাজেলা। এটাকে আমরা কি বলি? ফ্ল্যাজেলা। ঠিক আছে, এটাকে আমরা বলছি ফ্ল্যাজেলা। তো এখন দেখো
ফ্ল্যাজেলা হচ্ছে এই চলনাঙ্গ, ফ্ল্যাজেলাটা কি চলনাঙ্গ, ঠিক আছে। এই ফ্ল্যাজেলার কারণেই শুক্রাণু চলাচল করতে পারে, ডিম্বাণুটা হচ্ছে ইয়া। তো উদ্ভিদের ক্ষেত্রে কি থাকবে, অ্যানাইসোগ্যামাস দেখা যাবে। কোনটা দেখা যাবে উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে এই অ্যানাইসোগ্যামাস ধরনের যৌন প্রজনন দেখা যাবে। তো আমরা তোমাদেরকে একটু নামাজের ব্রেক দিচ্ছি, ঠিক আছে। তো নামাজের ব্রেকটা হচ্ছে তোমাদেরকে, বাট এই যে প্রাণীর ক্ষেত্রে হয় ওগ্যামাস। উন্নত প্রাণীর যৌন প্রজনন কোন ধরনের, ওগ্যামাস। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো মানুষের ক্ষেত্রে, হ্যাঁ মাহিম, মানুষের ক্ষেত্রে হচ্ছে ওগ্যামাস হবে, কারণ মানুষের ক্ষেত্রে ডিম্বাণুটা নিশ্চল কিন্তু শুক্রাণুটা কিন্তু সচল, কারণ ফ্ল্যাজেলা থাকে, ঠিক আছে। ওকে, এরপর দেখো এরা আর্কিগোনিয়েট বিশিষ্ট উদ্ভিদ, ঠিক আছে। এই কথাটা একটু ভুল, সেটা আমি একটু কারেক্ট করে দিচ্ছি। দেখো, হয় আমরা বলবো এরা আর্কিগোনিয়েট, অথবা আমরা বলবো আর্কিগোনিয়াম বিশিষ্ট। কি বিশিষ্ট, আর্কিগোনিয়াম বিশিষ্ট, ঠিক আছে, আর্কিগোনিয়াম বিশিষ্ট। তো আর্কিগোনিয়াম বিশিষ্ট উদ্ভিদদেরকেই আমরা কি বলি, আর্কিগোনিয়েট বলি। আর্কিগোনিয়াম বিশিষ্ট উদ্ভিদদেরকে আমরা কি বলি, আর্কিগোনিয়েট বলি। তাহলে আর্কিগোনিয়ামটা আসলে কি, এই যে আমরা বললাম আর্কিগোনিয়াম, এটা আসলে কি। দেখো, নিম্ন শ্রেণীর উদ্ভিদের স্ত্রী জননাঙ্গ। আর্কিগোনিয়ামটা কি, নিম্ন শ্রেণীর উদ্ভিদের স্ত্রী প্রজনন অঙ্গ, ঠিক আছে। নিম্ন শ্রেণীর উদ্ভিদের স্ত্রী প্রজনন অঙ্গকে আমরা কি বলি, আর্কিগোনিয়াম। স্ত্রী প্রজনন অঙ্গ, নিম্ন শ্রেণীর উদ্ভিদের স্ত্রী প্রজনন অঙ্গকে আমরা কি বলি, আর্কিগোনিয়াম, ঠিক আছে। উন্নত উদ্ভিদে তো ফুলই থাকে, উন্নত উদ্ভিদে সপুষ্পক উদ্ভিদে তো ফুলই থাকে, বাট যেসব উদ্ভিদে ফুল তৈরি হয় না তারা কি নিম্ন শ্রেণীর উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ। তো অপুষ্পক উদ্ভিদের স্ত্রী প্রজনন অঙ্গকে আমরা কি বলি, আর্কিগোনিয়াম বলি, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম মুন্না, ওকে, ঠিক আছে। ও, তোমরা আরেকটা ভালো প্রশ্ন করেছিলে, নিশ্চল কথাটার মানে বুঝে নাই। নিশ্চল মানে যে চলাচল করতে পারে না, যে স্থির, ঠিক আছে। তোমরা বিপরীত শব্দ পড়েছো না বাংলাতে, সচল নিশ্চল। সচল মানে যে চলাচল করতে পারে, আর নিশ্চল মানে যে চলাচল করতে পারে না বা স্থির, ঠিক আছে। ওকে, এখন শোনো, তাহলে আর্কিগোনিয়াম থাকবে নিম্ন শ্রেণীর উদ্ভিদে। তো এরা সপুষ্পক, ফুল তৈরি হবে। তো যাদের ফুল তৈরি হয় তাদের তো ফুলের মাধ্যমে এই প্রজননটা হবে, ঠিক আছে। বাট যাদের ফুল তৈরি হয় না তাদের আবার আর্কিগোনিয়াম থাকে। এখন দেখো এক্সাম্পল কি, উন্নত সবুজ উদ্ভিদ, খুবই সহজ, ঠিক আছে। দেখো, তাইলে এরা সপুষ্পক লিখা কেন, বেশিরভাগ দেখো উন্নত সবুজ উদ্ভিদ তো সপুষ্পক হয়, কিন্তু যারা নিম্ন শ্রেণীর ওদের ক্ষেত্রে ফুল থাকে না। যেমন নগ্নবীজী উদ্ভিদে কিন্তু ফুল থাকে না, ঠিক আছে। নগ্নবীজী উদ্ভিদে আর্কিগোনিয়াম থাকে, কিন্তু আবার আবৃতবীজী উদ্ভিদের কথা তুমি যদি চিন্তা করো, আবৃতবীজী উদ্ভিদে কিন্তু তোমার আর্কিগোনিয়াম থাকবে না, ওদের ক্ষেত্রে কিন্তু ফুল থাকবে। সো এখানে বিষয়টা তোমরা ছোট ক্লাসের বইয়ে একটু ক্লিয়ার করা নাই, ঠিক আছে। তো আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম, এটা একটু মাথায় রাখো, ঠিক আছে। দেখো, বিষয়টা একটু মাথায় রাখো, সপুষ্পক কি একবার লিখলেই হয়ে যায়, এতবার লিখতে হয় না। আইসোগ্যামাসটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। আইসোগ্যামাস মানে হচ্ছে দুইটা গ্যামিটের আকার আকৃতি সেম হবে। আইসো মানে লিখেছি সমান, তো দুইটা গ্যামিটের আকৃতি কি সমান না, তো এই ধরনের যৌন প্রজননকে আমরা বলি আইসোগ্যামাস। ওকে, আচ্ছা আচ্ছা, নিশ্চল বানান ঠিক আছে কিনা, কোথায়, হ্যাঁ নিশ্চল, ঠিক আছে। ওকে, হ্যাঁ, প্ল্যান্টই হচ্ছে সকল উদ্ভিদের রাজ্য। তো আরেকবার রিক্যাপ করি, একটু খেয়াল করো সবাই। দেখো, সবাই এখানে আমরা মনেরা বাদে বাকি সবাই প্রকৃতকোষী, ঠিক আছে। এরপর হচ্ছে প্ল্যান্টে যারা, তারা হচ্ছে শালক সংশ্লেষণকারী উদ্ভিদ। তো প্রধানত কি করবে, এরা হচ্ছে প্রধানত স্থলজ, অর্থাৎ স্থলে জন্মায়, তবে কেউ কেউ আবার জলজ আছে। এরপর হচ্ছে যৌন প্রজনন হবে অ্যানাইসোগ্যামাস। তো এটা বোঝানোর জন্য আমরা বলেছিলাম যৌন প্রজনন তিন রকম হতে পারে, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, ওগ্যামাস। আইসোগ্যামাসের ক্ষেত্রে কি, ছোট নিশ্চল ডিম্বাণুর সাথে ছোট নিশ্চল শুক্রাণুর মিলন হবে, ঠিক আছে। অর্থাৎ ডিম্বাণু শুক্রাণু উভয়ই হবে ছোট, উভয়ের আকার আকৃতি হবে সেম, উভয়ই হবে নিশ্চল অর্থাৎ স্থির। এরপর হচ্ছে অ্যানাইসোগ্যামাস, শুক্রাণুটা ছোট, চলাচল করতে পারবে না, কিন্তু ডিম্বাণুটা শুক্রাণুর চেয়ে আকারে বড় হবে। যেহেতু এদের আকার আকৃতি সমান না বা অসমান, তাই এই ধরনের প্রজননকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামাস প্রজনন। এরপর প্রাণীর ক্ষেত্রে দেখা যায় ওগ্যামাস, অর্থাৎ বড় স্থির ডিম্বাণুর সাথে ছোট সচল শুক্রাণুর মিলন হবে, ঠিক আছে। এরপর আসো হচ্ছে বলা হয়েছে এদের যৌন প্রজনন তো অ্যানাইসোগ্যামাস, আবার এদের ক্ষেত্রে কি থাকবে, আর্কিগোনিয়াম থাকবে। কারা কারা, আর্কিগোনিয়াম বিশিষ্ট উদ্ভিদ, আবার বলা হচ্ছে সপুষ্পক। সপুষ্পক মানে হচ্ছে পুষ্প বা ফুল তৈরি হয় যাদের, তাদেরকে বলা হয় সপুষ্পক। যেসব উদ্ভিদে ফুল উৎপাদিত হয় তাদেরকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ, যেসব উদ্ভিদে ফুল তৈরি হয় না তাদেরকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। তার মানে সপুষ্পক মানে ফুল হবে, ঠিক আছে, ফুল তৈরি হয়, এই কথাটার মানে বুঝো না। সপুষ্পক মানে হচ্ছে ফুল আছে,
ফুল তৈরি হবে। বাট যে সকল উদ্ভিদে ফুল থাকে না, ফুল তৈরি হয় না, সে সকল উদ্ভিদের স্ত্রী জননাঙ্গ হিসেবে কি থাকে, অর্থাৎ নিম্ন শ্রেণীর উদ্ভিদের স্ত্রী জননাঙ্গ হিসেবে থাকে আর্কিগোনিয়াম। কথা ক্লিয়ার? ওকে। মানুষের ক্ষেত্রে যৌন প্রজনন কোনটা হয় অলরেডি বলেছি, মানুষের ক্ষেত্রে যৌন প্রজনন হয় ওগ্যামাস ধরনের, ঠিক আছে? ওকে, আচ্ছা কিভাবে হয় সেটা আরো বড় হইলে জানতে পারবা। এরপর সামনে যাও। এরপর আচ্ছা ভাই এটাই তো ক্লিয়ার করলাম, যারা সপুষ্পক তাদের আর্কিগোনিয়াম থাকে না। তোমরা ক্লাসটা খেয়াল মনোযোগ দিয়ে একটু কথাগুলো শোনো। যারা সপুষ্পক উদ্ভিদ তাদের আর্কিগোনিয়াম নাই, কিন্তু যারা অপুষ্পক তাদের ক্ষেত্রে স্ত্রী প্রজনন অঙ্গ হিসেবে থাকে আর্কিগোনিয়াম। কথা ক্লিয়ার? একটু উদ্ভিদ রাজ্যকে, প্লান্টি বা উদ্ভিদ রাজ্যকে দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে। দেখো, একটা হচ্ছে বলা হচ্ছে ব্রায়োফাইটা, আরেকটাকে বলা হচ্ছে ট্রাকিওফাইটা। তো ব্রায়োফাইটা কি? ব্রায়োফাইটার ক্ষেত্রে বলেছে পানি সংবহন তন্ত্রবিহীন, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম টিস্যু থাকবে না ব্রায়োফাইটার ক্ষেত্রে। আর ট্রাকিওফাইটা কি? পানি সংবহন তন্ত্র বিশিষ্ট উদ্ভিদ, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম থাকবে। তো এখন খেয়াল করো, এই ব্রায়োফাইটার উদাহরণে লেখা আছে মসবর্গীয় উদ্ভিদ, ঠিক আছে? আর ট্রাকিওফাইটা আবার তিন রকম হতে পারে, হতে পারে ফার্নবর্গীয়, হতে পারে নগ্নবীজি, হতে পারে আবৃতবীজি। এই ফার্নবর্গীয় উদ্ভিদের অপর নাম, ফার্নবর্গীয় উদ্ভিদের আরেকটা নামই হচ্ছে টেরিডোফাইটা। ফার্নবর্গীয় উদ্ভিদের আরেকটা নাম কি? টেরিডোফাইটা, ঠিক আছে? আচ্ছা এখন আসো নগ্নবীজি উদ্ভিদ আর হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ। এই কথাগুলো দ্বারা আমরা কি বুঝি? যে সকল উদ্ভিদে ফুল থাকে না, যে সকল উদ্ভিদে ফুল থাকে না, ফলে ফুল না থাকার কারণে গর্ভাশয়ও থাকে না। আর আমরা কি জানি? গর্ভাশয়টাই ফলে পরিণত হয়, ঠিক আছে? কিছু কথা একটু জেনে রাখো। ফুলের যে গর্ভাশয়, ফুলের যে গর্ভাশয় সেটাই কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। কিভাবে? নিষেকের পরে। নিষেকের পর ফুলের গর্ভাশয়টা নিষেকের পরে, নিষেকের পর ফুলের গর্ভাশয়, নিষেকের পর ফুলের গর্ভাশয় কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। তাহলে অপুষ্পক উদ্ভিদ যারা, অপুষ্পক উদ্ভিদ অর্থাৎ যাদের ফুল থাকে না, অপুষ্পক উদ্ভিদের তো কি নাই? গর্ভাশয় নাই। অপুষ্পক উদ্ভিদের কি নেই? গর্ভাশয় নেই। ফুল না থাকলে তো গর্ভাশয় থাকবে না, কারণ আমরা কি জানি? একটা ফুলের ভেতরেই কি থাকে? গর্ভাশয় থাকে। তো ফুল, অপুষ্পক উদ্ভিদের কি নেই? গর্ভাশয় নেই। তো যেহেতু গর্ভাশয় নেই, সো কি তৈরি হয় না? ফল তৈরি হয় না। ফল তৈরি হয় না। ফল যেহেতু তৈরি হয় না, এদের বীজটা কি হয়? এদের বীজ নগ্ন বা অনাবৃত বা খোলা অবস্থায় থাকে। নগ্ন বা অনাবৃত বা খোলা অবস্থায় থাকে। এই জন্য এই ধরনের উদ্ভিদকে আমরা কি বলি? নগ্নবীজি উদ্ভিদ। এই ধরনের উদ্ভিদকে তখন আমরা কি বলি? নগ্নবীজি উদ্ভিদ, ঠিক আছে? এটা কাদের ক্ষেত্রে ঘটে? নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে। এদেরকে আমরা কি বলি? নগ্নবীজি উদ্ভিদ। নগ্নবীজি, এদেরকে আমরা কি বলি? নগ্নবীজি উদ্ভিদ, ঠিক আছে? নগ্নবীজি উদ্ভিদ। বিষয়টা বুঝেছো? দেখো, ফুলে পুংস্তব, ফুলে 5টা স্তবক থাকে না সাধারণত? কি কি? পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। তো ফুলের স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে আমরা বলি স্ত্রীকেশর। স্ত্রীকেশরের আবার 3টা অংশ থাকে, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। তো এই নিষেকের পরে অর্থাৎ ডিম্বাণু শুক্রাণুর মিলনকে আমরা বলি নিষেক। নিষেকের পরে ফুলের গর্ভাশয়টা কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। কিন্তু যেসব উদ্ভিদে ফুলই নাই, সেসব উদ্ভিদে তো গর্ভাশয় থাকারও সুযোগ নাই। তো গর্ভাশয় যদি না থাকে তাহলে কি ফল তৈরি হবে? হবে না। তাহলে অপুষ্পক উদ্ভিদ যারা, ওদের তো গর্ভাশয় নাই। গর্ভাশয় না থাকার কারণে ফলও তৈরি হবে না। ফল যেহেতু তৈরি হবে না, কাজেই বীজটা কেমন থাকবে? নগ্ন বা অনাবৃত বা খোলা অবস্থায় থাকবে। এই জন্য এই ধরনের উদ্ভিদকে আমরা কি বলি? নগ্নবীজি উদ্ভিদ বলি। ক্লিয়ার? নগ্নবীজি উদ্ভিদ, ঠিক আছে? তার মানে বীজ ফল দ্বারা আবৃত না। যদি আমরা এক কথায় বলি, নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে কি হবে? বীজ ফল দ্বারা আবৃত না। বীজ ফল দ্বারা আবৃত নয়। বীজ ফল দ্বারা আবৃত নয়। আর আবৃত বীজ উদ্ভিদের ক্ষেত্রে নাম শুনেই বুঝতে পারতেছো, বীজটা কি হবে? ফল দ্বারা আবৃত। বীজ ফল দ্বারা আবৃত থাকবে। বীজ কি হবে? ফল দ্বারা আবৃত থাকবে, ঠিক আছে? এইটাই হচ্ছে নগ্নবীজি আবৃত বীজের পার্থক্য। ক্লিয়ার? ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, মসবর্গীয়, ফার্নবর্গীয় এখন তোমাকে বুঝতে হবে না। কি লিখেছো এটা? ভাই এত
রিডার বোর্ডে 5 নম্বরে ছিলাম, এটা নিয়ে আমি কষ্ট পেয়েছি হ্যানতেন, বাট আপনি তোমরা কি খেয়াল করো না, মনোযোগ দাও না। নগ্ন মানে হচ্ছে অনাবৃত বা খোলা, ঠিক আছে? এখন শোনো, পুরোটা একটু খেয়াল করো, স্প্যামিং থামাও, খেয়াল করো। প্লান্টি অর্থাৎ উদ্ভিদ রাজ্যকে দুইটা গ্রুপে ভাগ করা হয়। যাদের জাইলেম ফ্লোয়েম অর্থাৎ পানি সংবহন তন্ত্র আছে তাদেরকে বলা হচ্ছে ব্রায়োফাইটা। যাদের জাইলেম ফ্লোয়েম অর্থাৎ পানি সংবহন তন্ত্র নেই তাদেরকে বলা হচ্ছে ট্রাকিওফাইটা। তো ব্রায়োফাইটার উদাহরণ হচ্ছে মসবর্গীয় উদ্ভিদ। মসবর্গীয় উদ্ভিদ কারা? মস, ঠিক আছে? মস উদ্ভিদ একটু গুগলে সার্চ করো মস দেখতে কিরকম, ঠিক আছে? তো এই মস এবং মসের মতো দেখতে যে উদ্ভিদগুলা তাদেরকে আমরা বলি মসবর্গীয় উদ্ভিদ, ঠিক আছে? আর এরপর আসা হচ্ছে যেটা ট্রাকিওফাইটা, এদেরকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফার্ন এবং ফার্ন জাতীয় উদ্ভিদ, যাদেরকে একবারে বলা হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ। এরপর আছে নগ্নবীজী উদ্ভিদ, এরপর আছে আবৃতবীজী উদ্ভিদ। তো ফার্নবর্গীয় উদ্ভিদেরই আরেকটা নাম হচ্ছে টেরিডোফাইটা। নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপারটা কি দেখো, যেসব উদ্ভিদে ফুল তৈরি হয় না তাদেরকে আমরা বলি অপুষ্পক উদ্ভিদ। তো যারা অপুষ্পক উদ্ভিদ, এই অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যারা অপুষ্পক উদ্ভিদ, এই অপুষ্পক উদ্ভিদের কি নেই? গর্ভাশয় নেই। অপুষ্পক উদ্ভিদের কি নেই? গর্ভাশয় নেই। আর আমরা কি জানি গর্ভাশয়টাই কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। তো গর্ভাশয় যদি না থাকে তাহলে ফলও তৈরি হবে না, আর ফল যদি তৈরি না হয় তাহলে বীজ অনাবৃত অবস্থায় থাকবে না। কারণ একটা নর্মালি আমরা যে ফলগুলা দেখি সে ফলের ভেতরে বীজ থাকে, অর্থাৎ বীজটা ফল দ্বারা আবৃত থাকে। বাট যদি ফলই তৈরি না হয় তাহলে বীজটাকে আবৃত থাকবে? বীজটা কিন্তু ওপেন হয়ে যাবে, উন্মুক্ত অবস্থায় থাকবে। এই জন্য বলা হচ্ছে বীজ নগ্ন বা অনাবৃত বা খোলা অবস্থায় থাকবে। যেসব উদ্ভিদের বীজটা নগ্ন অবস্থায় থাকে বা খোলা অবস্থায় থাকে তাদেরকে আমরা বলি নগ্নবীজী উদ্ভিদ। আর যেসব উদ্ভিদে ফুল থাকে অর্থাৎ সপুষ্পক উদ্ভিদে ফুল আছে মানে গর্ভাশয় আছে, আর গর্ভাশয় আছে মানে সেটা নিষেকের পরে ফলে পরিণত হচ্ছে, আর এদের ক্ষেত্রে বীজটা ফল দ্বারা আবৃত থাকছে। এটাই আমরা লিখেছি। আবৃতবীজী উদ্ভিদে দেখো বললাম বীজটা ফল দ্বারা আবৃত থাকবে, নগ্নবীজীতে বীজটা ফল দ্বারা আবৃত নয়, ঠিক আছে? কনজুগেশনের জন্য এর মধ্যে একটু খেয়াল। আচ্ছা, এখন তাহলে আমরা একটু সামনে যাই, অ্যানিমেলিয়া, ঠিক আছে? আচ্ছা, এগুলা সৃজনশীলে গ এবং ঘতে আসবে, ঠিক আছে? ওকে, এখন এরপরেও যাদের রিক্যাপের দরকার মনে হচ্ছে তারা ক্লাস শেষে রেকর্ডেড ভিডিও যতবার ইচ্ছা ততবার প্লে করে করে দেখে নিও, ঠিক আছে? আসো আমরা সামনে আগেই, সেটা হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া হচ্ছে প্রাণীদের রাজ্য, ঠিক আছে? প্রাণী জগৎ বলি আমরা। অ্যানিমেলিয়া মানে কি? প্রাণী রাজ্য বা প্রাণী জগৎ, প্রাণীদের রাজ্য, অনেকে এটাকে কি বলে থাকেন, অথবা কি বলি আমরা? প্রাণী জগৎ, ঠিক আছে? অ্যানিমেলিয়া হচ্ছে কি? প্রাণী জগৎ। এখন শুনো, অ্যানিমেলিয়া বা প্রাণী জগৎ এর বৈশিষ্ট্য কি? অবশ্যই প্রাণীরা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, সেটাই বলা আছে, প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। এরপর দেখো বলা আছে বহুকোষী, কোনো এককোষী প্রাণী নাই, প্রাণীরা কখনো এককোষী হয় না, ঠিক আছে? প্রাণীরা সবসময় কি হয়? বহুকোষী। এরপর একটু খেয়াল করো, জড় কোষ প্রাচীর, প্লাস্টিড কোষ গহ্বর নেই। এইগুলা কিন্তু কার বৈশিষ্ট্য বলতো? এগুলা কিন্তু উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, তাই না? এগুলা কিন্তু উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, কিন্তু প্রাণী কোষে কোনো জড় কোষ প্রাচীর, প্লাস্টিড কোষ গহ্বর এসব কোনো কিছুই থাকবে না। যদি আমার প্লাস্টিড থাকতো তাহলে তো আমি নিজেই সালোক সংশ্লেষণ করতে পারতাম, তাই না? তো আমার তো প্লাস্টিড নাই, এই জন্য আমি সালোক সংশ্লেষণ করতে পারতেছি না। যদিও টি শার্টটা সবুজ, বাট এটা কিন্তু ক্লোরোফিল না, ঠিক আছে? আচ্ছা, এখন শোনো, এরা হচ্ছে হেটেরোট্রফিক। হেটেরোট্রফিক শব্দের অর্থ কি? পরভোজী। হেটেরোট্রফিক শব্দের অর্থ হচ্ছে পরভোজী। পরভোজী কি? যারা খাদ্যের জন্য অন্যের উপর ডিপেন্ডেন্ট, অন্য জীবের উপর নির্ভরশীল বা অন্য জীব থেকে খাদ্য নিচ্ছে, তাদেরকে আমরা বলছি পরভোজী। আমরা খাবারের জন্য অন্য জীবের উপর নির্ভরশীল, কারণ নিজের খাদ্য তো আমরা নিজেরা তৈরি করতে পারি না। ওকে, আচ্ছা, আমি আস্ক করছি কারণ আপনি একটু আগে যৌন প্রজননের ধরন বংশ বিস্তার করে, অর্থাৎ প্রাণীরা প্রধানত যৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করবে। এরপর হচ্ছে ভ্রূণের বিকাশের সময় ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। দেখো, ধরে নাও এটা হচ্ছে শুক্রাণু, এটা হচ্ছে ডিম্বাণু। ডিম্বাণু শুক্রাণুর মিলনের ফলে কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। ডিম্বাণু শুক্রাণুর মিলনের ফলে কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়, ঠিক আছে? তো এই যে জাইগোট, এই জাইগোটটা কেমন? এককোষী না? জাইগোট হচ্ছে আমরা সবাই জানি জাইগোট কিরকম? এককোষী। জাইগোট কিরকম হয়? এককোষী হয়, তাই না? তো এই এককোষী জাইগোট, এই এককোষী জাইগোট বারবার মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী ভ্রূণে পরিণত হয়। কিসে পরিণত হয়? বহুকোষী ভ্রূণে পরিণত হয়। কিসে পরিণত হয়? অনেকগুলা কোষ দ্বারা তৈরি ভ্রূণে পরিণত হয়। তো এই ভ্রূণটাই তো আস্তে আস্তে
পূর্ণাঙ্গ জীবের আকৃতি ধারণ করে, পূর্ণাঙ্গ প্রাণীর আকৃতি ধারণ করে। তো এই যে ভ্রূণের কোষগুলা, এই ভ্রূণের কোষগুলা যখন স্তরে স্তরে বিন্যস্ত হয়ে যায়, সেটা 2টা স্তরেও হতে পারে, 3টা স্তরেও হতে পারে। তো ভ্রূণের কোষগুলা যখন বিভিন্ন স্তরে বিন্যস্ত হয় তখন সেটাকে আমরা বলি ভ্রূণস্তর। তখন সেটাকে আমরা কি বলি? ভ্রূণস্তর। অর্থাৎ প্রাণীর ক্ষেত্রে কি হবে? ভ্রূণ বিকাশিত হওয়ার সময়, ভ্রূণের বিকাশ ঘটার সময় ভ্রূণীয় স্তর সৃষ্টি হবে। এক্সাম্পল কি? প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী। প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী। ঠিক আছে। উদ্ভিদ কোষ কিভাবে হয়? উদ্ভিদ কোষে তো কোষ গহ্বর থাকে। আরে বোকা, আমি বলেছি জড় কোষ প্রাচীর, প্লাস্টিড কোষ গহ্বর নেই, প্রাণীদের নেই। আর এই 3টা জিনিস, জড় কোষ প্রাচীর, প্লাস্টিড কোষ গহ্বর, এটা কার বৈশিষ্ট্য? উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। সেটা বুঝিয়েছি। মানে এই 3টা জিনিস উদ্ভিদ কোষে থাকার কথা, কিন্তু আমরা পড়ছি অ্যানিমেলিয়া, প্রাণী, এই জন্য প্রাণীতে নেই। বুঝেছো এইবার? আচ্ছা, এখন খেয়াল করো প্রোটোজোয়া। আরেকবার রিপিট করি, দেখো অ্যানিমেলিয়া অর্থাৎ প্রাণী রাজ্য, সকল প্রাণী প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ দ্বারা তৈরি। ঠিক আছে। এবং এরা কেমন হবে? বহুকোষী হবে। আর প্রাণী কোষে উদ্ভিদ কোষের মতো কোনো কোষ প্রাচীর, প্লাস্টিড বা কোষ গহ্বর থাকবে না। কোষ প্রাচীর, প্লাস্টিড, কোষ গহ্বর সবকিছু কোথায় থাকার কথা? উদ্ভিদ কোষে থাকার কথা। প্রাণী কোষে এরকম কোনো কিছু থাকবে না। প্রাণী কোষে যেহেতু প্লাস্টিড নাই, সো সালোক সংশ্লেষণ করতে পারবে না, অর্থাৎ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারবে না, সো খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। তাই বলা হচ্ছে পরভোজী বা হেটারোট্রফিক। আর যৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করবে। আর ভ্রূণের বিকাশের সময় কোষগুলো যখন বিভিন্ন স্তরে বিন্যস্ত হয় সেটাকে আমরা বলি ভ্রূণীয় স্তর, অর্থাৎ প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণীয় স্তর সৃষ্টি হবে। ও এক্সাম্পল হচ্ছে সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী। ওকে, ইস্টদের বিভাজন কিভাবে হয়? অ্যামাইটোসিস পড়েছো না? ওই অ্যামাইটোসিসের মতো। ঠিক আছে, অ্যামাইটোসিসের মতো হয়, যেটাকে আমরা দ্বিবিভাজন বলি। এরপর সামনে যাই, শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। তোমাদেরকে গত ক্লাসে অলরেডি আমি বলেছিলাম যে এই যে ইয়া দিয়েছিলাম KP COF GS, কেপিক অফ জিএস। দেখো এই যে জিনিসটা যেভাবে লেখা আছে, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, জেনাস, স্পেসিস, অর্থাৎ রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই যে 7টা ধাপ আছে, কয়টা ধাপ? 7টা ধাপ আছে। এই যে 7টা ধাপকে আমরা বলি নেস্টেড হায়ারার্কি। কি বলি? নেস্টেড হায়ারার্কি। কেন বলি নেস্টেড হায়ারার্কি? দেখো নেস্টেড হায়ারার্কি মানে কি? নেস্টেড হায়ারার্কি কেন বলা হচ্ছে? কারণ ধাপে ধাপে বিষয়টাকে আমরা ভাগ করতেছি। দেখো কিরকম, এই যে আমরা দেখলাম মার্গুলিস হুইটেকারের 5 কিংডম বা পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস, সেখানে আমরা 5টা রাজ্য দেখেছিলাম। যদি আমরা অ্যানিমেলিয়া রাজ্য নিয়ে কথা বলি, এই অ্যানিমেলিয়া রাজ্যের আন্ডারে আছে কতগুলা পর্ব বা বিভাগ। এই কতগুলা পর্ব বা বিভাগের অন্তর্ভুক্ত আছে কতগুলা শ্রেণী। আবার একটা শ্রেণীর অন্তর্ভুক্ত আছে কতগুলা বর্গ, বর্গের অন্তর্ভুক্ত আছে কতগুলা গোত্র বা ফ্যামিলি, গোত্র বা ফ্যামিলির অন্তর্ভুক্ত আছে কতগুলা জেনাস বা গণ, জেনাস বা গণের অন্তর্ভুক্ত আছে কতগুলা প্রজাতি। যদি আমরা উল্টা করে বলি, কতগুলা প্রজাতি নিয়ে গঠিত হয় একটা গণ, কতগুলা গণ মিলে গঠিত হয় একটা গোত্র, কতগুলা গোত্র মিলে গঠিত হয় একটা বর্গ, কতগুলা বর্গ মিলে তৈরি হয় শ্রেণী, শ্রেণী মিলে তৈরি হয় পর্ব, পর্ব মিলে তৈরি হয় রাজ্য। বুঝতে পেরেছো বিষয়টা? অর্থাৎ কনসেপ্টটা কিন্তু অনেকটা সিঁড়ির ধাপের মতো। ধরে নাও এটা একদম নিচের সিঁড়ি, এরপর উপরের সিঁড়ি, তার উপরের সিঁড়ি, তার উপরের সিঁড়ি, এভাবে দেখো সিঁড়ির ধাপের মতো আস্তে আস্তে ধাপে ধাপে উপরে ওঠা যাচ্ছে। তো এই যে শ্রেণীবিন্যাসের সংজ্ঞা আমরা কি বলি? বিশাল ও বৈচিত্র্যময় প্রাণী জগৎকে সহজে সুশৃঙ্খল ভাবে জানার জন্য এদেরকে ধাপে ধাপে ভাগ করার বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে ভাগ করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। তোমরা এইভাবে শ্রেণীবিন্যাসের সংজ্ঞা পড়েছো না, যে বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎ সম্পর্কে সহজে এবং অল্প সময়ে জ্ঞান লাভের জন্য এদেরকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে ভাগ করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। তো এই যে ধাপে ধাপে ভাগ করা হচ্ছে না, সিঁড়ির ধাপের মতো, এই জন্য এই যে 7টা ধাপে যে ভাগ করা হচ্ছে, এই ধাপগুলাকে আমরা কি বলছি? নেস্টেড হায়ারার্কি বলছি। ঠিক আছে, ওকে। শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ ধাপ কোনটি? দেখতেই পাচ্ছ রাজ্য, আর সর্বনিম্ন ধাপ হচ্ছে প্রজাতি। ঠিক আছে, ওকে। এখন একটু দ্বিপদ নামকরণের পদ্ধতি। নাম শুনেই বুঝতে পারতেছো, দ্বিপদ নামকরণ অর্থাৎ নামে 2টা পদ থাকবে। তো পাশে একজন ভদ্রলোককে দেখা যাচ্ছে, এই ভদ্রলোকের নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তিনি সুইডেনের একজন প্রকৃতি বিজ্ঞানী ছিলেন। তো দেখো সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস স্পেসিস প্ল্যান্টারাম নামক একটা বই লিখেন। সেই বইয়ে তিনি সর্বপ্রথম দ্বিপদ নামকরণ পদ্ধতি সম্পর্কে বর্ণনা দেন। ঠিক আছে, তিনি আমাদের মাঝে এই দ্বিপদ নামকরণের আইডিয়াটা নিয়ে আসেন। তো দ্বিপদ নামকরণ কি? 2টি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নামকরণ বলে। তো দেখো উদ্ভিদের দ্বিপদ নামকরণ করার ক্ষেত্রে আমরা যে নিয়মগুলো অনুসরণ করি, সেই নিয়মগুলোকে একসঙ্গে বলা হয়
ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, ঠিক আছে, সংক্ষেপে ICBN। এই নিয়ম অনুযায়ী নামটাকে স্বীকৃত হতে হবে। আবার যে কোনো প্রাণীর নামকরণ করার সময় জুলজিক্যাল নোমেনক্লেচার অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড ফর জুলজিক্যাল নোমেনক্লেচার বা ICZN কর্তৃক অনুমোদিত নিয়ম অনুসারে হতে হবে, ঠিক আছে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তো আমরা একটু সামনে যাই, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতিটা আমরা একটু দেখব, কিভাবে আমরা দ্বিপদ নামকরণ করে থাকি, ঠিক আছে। দ্বিপদ নামকরণের পদ্ধতি। আচ্ছা, প্রকৃতি বিজ্ঞানী বায়োলজিতে কিভাবে আসতো? আরে বায়োলজি তো প্রকৃতি রিলেটেডই কাজকর্ম, জীব দেহ প্রকৃতি যদি না থাকতো তাহলে সেখানে জীব আসতো কিভাবে? আচ্ছা, এখন শোনা যাচ্ছে? তোমরা তো অনেক ছোট আসলে। বোটানি মানে উদ্ভিদ বিজ্ঞান, তাহলে বোটানিক্যাল মানে উদ্ভিদ সম্পর্কিত, আর জুওলজি হচ্ছে প্রাণী বিজ্ঞান, ঠিক আছে। জুওলজি হচ্ছে প্রাণী বিজ্ঞান, ওকে। আচ্ছা, এখন একটু খেয়াল করো দ্বিপদ নামকরণ পদ্ধতিটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে কি, সাউন্ড শুনতে পাচ্ছ? সাউন্ড ভিডিও অল ক্লিয়ার? হ্যাঁ, ভেরি গুড। করো, দ্বিপদ নামকরণটা কিরকম হতে হবে? ল্যাটিন ভাষায় অথবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে, ঠিক আছে। ল্যাটিন ভাষায় লিখতে হবে নামটা, অথবা ল্যাটিন ভাষার মতো করে। যেমন আমকে আমরা বাংলা ভাষায় বলি আম, ইংরেজি ভাষায় কি বলি? ম্যাঙ্গো। কিন্তু এখন আমি আমের বৈজ্ঞানিক নাম ধরো রাখবো, তো সেখানে আমাকে কি বলতে হবে? ম্যাঙ্গিফেরা বলতে হবে, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বলতে হবে, ঠিক আছে, অর্থাৎ ল্যাটিন ভাষায় বলতে হবে, ঠিক আছে। বাংলা ভাষায় আমরা যদি বলতাম এটার নাম হচ্ছে আম ইন্ডিকা, এরকম কিন্তু পসিবল ছিল না, ঠিক আছে। অর্থাৎ ভাষাটা হতে হবে ল্যাটিন ভাষায়। এরপর দেখো বলেছে বৈজ্ঞানিক নামের দুইটা অংশ থাকবে, যেহেতু দ্বিপদ নামকরণ, সো দুইটা অংশ থাকবে। প্রথম অংশে কিসের নাম? গণ বা জেনাসের নাম। আর দ্বিতীয় অংশে কিসের নাম থাকবে? প্রজাতির নামটা থাকবে, অর্থাৎ স্পিসিসের নামটা থাকবে। যেমন এক্সাম্পল হচ্ছে ল্যাবিও রোহিটা, এখানে ল্যাবিওটা হচ্ছে কিসের নাম? গণের নাম। বাট রোহিটাটা কি প্রজাতি? শুধু রোহিটা কি প্রজাতির নাম? না। যখন আমরা প্রজাতির নাম লিখি তখন সব সময় গণের নাম সহ লিখতে হবে, বুঝতে পেরেছো? প্রজাতির নামটা তাহলে কি বলবো? এই যে ল্যাবিও রোহিটা, রুই মাছ, ল্যাবিও রোহিটা, এখানে ল্যাবিওটা হচ্ছে গণের নাম, কিন্তু প্রজাতির নাম কি বলতো? রোহিটা না, প্রজাতির নাম রোহিটা না, প্রজাতির নাম হচ্ছে পুরাটাই বলতে হবে ল্যাবিও রোহিটা, বুঝতে পেরেছো? প্রজাতির নাম জিজ্ঞাসা করলে পুরাটাই বলতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে জীব জগতের প্রতিটি বৈজ্ঞানিক নাম অনন্য বা ইউনিক হতে হবে। ধরো মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স, এই বৈজ্ঞানিক নামটা শুধু মানুষেরই থাকবে, তুমি অন্য একটা জীবের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স রাখবা, এটা পসিবল না, অর্থাৎ অনন্য বা ইউনিক হতে হবে, মেলা যাবে না। বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর হবে, আর বাকি অক্ষরগুলো ছোট অক্ষর হবে, এবং দ্বিতীয় অংশটির সবগুলো অক্ষরই ছোট অক্ষরে হবে। যেমন পেঁয়াজের বৈজ্ঞানিক নাম অ্যালিয়াম কেপা, এখানে অ্যালিয়ামটার এটা হচ্ছে বড় হাতের অক্ষরে হবে, আর বাকি সবকিছু কি হবে? ছোট হাতের অক্ষরে হবে। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় অর্থাৎ প্রিন্টিং এর সময় সব সময় ইটালিক অক্ষরে লিখতে হবে, ঠিক আছে। যেমন ধান, সবকিছু দেখে আমরা সোজা সোজা লিখি, কিন্তু যখন এই যে বৈজ্ঞানিক নাম লিখেছি তখন দেখো একটি ইটালিক ফন্টে লিখেছি, বাঁকা করে লিখেছি, ঠিক আছে, এভাবে প্রিন্ট করতে হবে। বাট যখন আমরা হাতে লিখবো, হাতে লেখার সময় আলাদা আলাদা দাগ দিতে হবে। যেমন হাতে লিখছি, লেখাটা কিন্তু সোজা, তখন এই যে আন্ডারলাইন করে দিছে, এরকম আন্ডারলাইন করে দিতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন, তাহলে সর্বপ্রথম যে নামটা দিয়েছেন তারটা রাখতে হবে। অগ্রাধিকার আইন অনুসারে প্রথম যে নামটা দিয়েছেন তার নামটা গৃহীত হবে। এরপর হচ্ছে যিনি প্রথম জীবের বিজ্ঞানসম্মত কোনো নাম দিবেন, ওই বৈজ্ঞানিক নামের পাশে তার নামটা সংক্ষেপে লিখতে হবে, এবং কত সালে তিনি নামটা দিয়েছেন সেটাও দিতে হবে। দেখো, যেমন হোমো স্যাপিয়েন্স, এই নামটা দিয়েছেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, তো তার নামের এলটা মানে লিনিয়াসের এলটা সংক্ষেপে লিখেছে, কত সালে দিয়েছেন? 1758 সালে, সেই সালটাও লিখে দিয়েছে। কিন্তু বর্তমানে আমরা এটার অনুসরণ করি না, বর্তমানে আমরা শুধু ডিরেক্ট বৈজ্ঞানিক নামটাই লিখে দিই, ঠিক আছে। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন শুনেন তাহলে একটু সামনে যাই। সেটা হচ্ছে বৈজ্ঞানিক নামের যে ছকটা, তুমি এই স্লাইডে যে বৈজ্ঞানিক নাম আছে এবং বইয়ের মধ্যে কিছু ল্যাবিও রোহিটা অ্যালিয়াম কেপা এই টাইপের কিছু বৈজ্ঞানিক নাম আছে, এইগুলা জাস্ট পড়লেই হবে। এর বাহিরে তোমার টেক্সট বইয়ে যে কয়টা বৈজ্ঞানিক নাম আছে, এর বাহিরে কোনো বৈজ্ঞানিক নাম এসএসসির আগে তোমার মুখস্থ না করলেও
চলবে, বুঝতে পেরেছো? বাট তুমি যদি নিজে আগ্রহ থেকে পড়ো সেখানে অবশ্যই তোমাকে ওয়েলকাম, বাট কোনো বাধ্যবাধকতা নাই। বাট এইগুলা মাস্ট তোমাকে মনে রাখতে হবে। যেমন ফার্স্টে দেখো ধান, ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা স্যাটিভা। পাটের বৈজ্ঞানিক নাম কর্করাস ক্যাপসুলারিস। এরপর হচ্ছে আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। কাঁঠাল, আর্টোকার্পাস হেটেরোফাইলাস। শাপলা, নিমফিয়া নৌচালি। এরপর হচ্ছে জবা, হিবিস্কাস রোজা সিনেনসিস। এরপর আছে হচ্ছে কলেরা জীবাণু, ভিব্রিও কলেরি। এরপর আছে কি ম্যালেরিয়া জীবাণু, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এরপর আছে আরশোলা পেরিপ্লানেটা আমেরিকানা। এরপর আছে মৌমাছি, অ্যাপিস ইন্ডিকা। ইলিশ, টেনুয়ালোসা ইলিশা। এরপর আছে কুনোব্যাং, দত্তফারিনাস মেলানোস্টিকটাস। দেখো নিচে কিন্তু একটা লেখা আছে বুফো মেলানোস্টিকটাস। এই বাফো বা বুফো যাই বলো, বাফো মেলানোস্টিকটাস এটা কিন্তু কুনোব্যাঙের পুরাতন নাম। এই নামটা চেঞ্জ করে এখন নতুন নাম দেওয়া হয়েছে দত্তফারিনাস মেলানোস্টিকটাস। পরীক্ষায় আসলে তোমরা এই বুফো মিলানোস্টিকটাস লেখা যাবে না, এটা লিখতে হবে দত্তফারিনাস মিলানোস্টিকটাস, এটা লিখতে হবে। এরপর দেখো দোয়েল, জাতীয় পাখি দোয়েল, এর বৈজ্ঞানিক নাম কপসিকাস সাউলারিস। ঠিক আছে। এরপর আছে রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা টাইগ্রিস। এরপর হচ্ছে মানুষ, হোমোস্যাপিয়েন্স আমরা সবাই জানি। ফাইনালি সিংহ, প্যান্থেরা লিও। কি প্যান্থেরা লিও। এই নামগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এইভাবে বানান সহ এবার আমরা লঞ্চ করে দিচ্ছি। দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি? দেখো দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কপসিকাস সাউলারিস, অর্থাৎ আনসার হবে ডি। আনসার কি হবে? ডি। ঠিক আছে, আনসার হবে হচ্ছে ডি। সামনে যাই, বাড়ির কাজ। দেখো তিনটা ছবি আছে, পি কিউ আর। পিটা দেখতেই পাচ্ছ একটা ছত্রাকের ছবি। কিসের ছবি? ছত্রাকের ছবি, অর্থাৎ এটা ফানজাই। কিউটা হচ্ছে একটা গাছের ছবি, অর্থাৎ প্লান্টি। আরটা হচ্ছে অ্যামিবা, অর্থাৎ কিসের ছবি হবে বলো তো? অ্যামিবা কিসের মধ্যে পড়ে সেটা তোমরা আইডেন্টিফাই করে লিখবা। এরপর আসো, পি কে কোন রাজ্যের অন্তর্ভুক্ত করা যায়? বুঝতেই পারতেছো ফানজাইয়ের অন্তর্ভুক্ত করা যাবে। কেন করা যাবে? বৈশিষ্ট্য সহ লিখতে হবে। কিউ এবং আর জীবদ্বয়ের মধ্যে কোনটা বেশি উন্নত? তুমি বলো কিউ আর এর মধ্যে কোনটা উন্নত? অবশ্যই কিউ উন্নত। কেন উন্নত, কেন আর উন্নত না, সুন্দর করে ব্যাখ্যা করে লিখবা। ঠিক আছে, সুন্দর করে ব্যাখ্যা করে লিখবেন। ওকে, তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। তো ক্লাসটা সুন্দর করে করার জন্য এবং কোঅপারেট করার জন্য তোমাদেরকে ইংরেজিতে ধন্যবাদ। ঠিক আছে, ইংরেজি ধন্যবাদ নাও। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।